ক্লাস আমরা জাস্ট একটু ক্লাস নিয়েছিলাম, তাই না? ইউরিনারি সিস্টেম পড়েছিলেন বাসা? বাসা পড়েছিলেন ইউরিনারি সিস্টেম? কোনো প্রবলেম আছে? ইউরিনারি সিস্টেমে কোনো প্রবলেম আছে? আচ্ছা দেখেন, হেমাচুরিয়ার ক্ষেত্রে আমরা বলি প্রস্রাব যখন করতেছি যদি প্রস্রাবের সাথে রক্ত আসে তাকে কি বলা হয়? হেমাচুরিয়া। এখন প্রস্রাবের সাথে রক্ত আসলে কতগুলো বৈশিষ্ট্য নিয়ে রক্ত আসতে পারে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে। রক্ত কোথা থেকে আসতে পারে? রক্ত কিডনি থেকে আসতে পারে, তাই না? রক্ত কিডনি থেকে আসতে পারে, রক্ত ইউরেটার থেকে আসতে পারে, রক্ত ইউরিনারি ব্লাডার থেকে আসতে পারে, রক্ত কি ইউরেথ্রা থেকে আসতে পারে, রক্ত কি প্রোস্টেট গ্ল্যান্ড থেকেও আসতে পারে, রক্ত কি সুপ্রা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও আসতে পারে, তাই না? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও ব্লাড আসতে পারে। আচ্ছা, তাহলে প্রাথমিকভাবে কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে কি মোটামুটিভাবে বোঝা যেতে পারে রক্ত কোথা থেকে আসতেছে, ঠিক আছে? সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে মূল জিনিস কি আল্ট্রাসোনোগ্রাম, তাই না? টেস্টের উপরেই মূলত কি ডিপেন্ড করতে হয়। এরপরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি রক্ত কোথা থেকে আসতেছে। ওকে, যদি রক্ত কিডনি থেকে আসে, দেখেন আপনাদের বই দেয়া আছে, তাই না? রক্ত যদি কিডনি থেকে আসে, কত পেজে? পেজ নাম্বার 102, ঠিক আছে? 102 এবং 101 পেজ থেকে শুরু হয়েছে। কি বলা হয়েছে? রক্ত যদি কিডনি থেকে আসে তবে কি হবে? 1 নাম্বার বলছে যে কিডনি স্থানে কোমরে ব্যথা হবে, তাহলে কিডনি যেখানে থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ওইখানে কি হবে? পেন হবে, ব্যথা হবে। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে কি, যদি কিডনিতে কোনো ইনফ্লামেশন থাকে এবং সেখান থেকে যদি ব্লিডিং আসে, আমাদের যে কিডনি যে জায়গাটায় থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, ঠিক আছে, ওই জায়গাটাতে কি হবে? পেইন হবে। তাহলে এখানে পেন, প্রস্রাবের সমস্যা কি বলতেছে যে এটা কিডনি রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট ওয়ান বলতেছে রক্ত মিশ্রিত প্রস্রাব আসবে, প্রস্রাবের কালার মাংস ধোয়া পানির মতো হবে। রক্ত মিশ্রিত প্রস্রাব আর কি মাংস ধোয়া পানি একই কথা কিন্তু, তাই না? কারণ মাংস ধোয়ার পরে পানিটার কালার কেমন হয়? কিছুটা ফেড কালারের লাল, তাই না? এই টাইপের প্রস্রাব হবে। তার মানে প্রস্রাবের কালারটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার। ওকে, তাহলে কিডনি থেকে যদি আসে কি হবে? যে জায়গায় কিডনি আসছে সেখানে ব্যথা হবে। প্রস্রাবের সাথে কি রক্তটা মিশ্রিত হয়ে আসবে। আরেকটা কি বললাম, মানে মিশ্রিত হওয়ার কারণে প্রস্রাবের কালারটা কি হবে? মাংস ধোয়া পানির মতো হবে, ঠিক আছে? প্রস্রাবের কালারটা হবে মাংস ধোয়া পানির মতো। ওকে, এরপর আসেন ইউরেটার। যদি ইউরেটার থেকে আসে, আচ্ছা ইউরেটারটা আমরা একটু পরে বলি। আচ্ছা এখান দেখেন, যদি ইউরেটার থেকে আসে তাহলে কিডনি থেকে আসলে যে বৈশিষ্ট্যগুলো হবে ব্যথাটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো প্রায় সেমই থাকবে। প্রস্রাবটা কি মিশ্রিত অবস্থায় আসবে, কালারটা কি হবে? মাংস ধোয়া পানির মতোই হবে কিছুটা। কারণ কি প্রস্রাবটা এসে ইউরিনারি ব্লাডারে জমা হবে, জমলে কি মিশে যাবে, তাই না? এরপর আসেন ইউরিনারি ব্লাডার। যদি ব্লাডার থেকে প্রস্রাব আসে তার মানে কি যে জায়গায় প্রস্রাবটা জমে আছে ওইখান থেকে যদি কি রক্ত আসে তাহলে কি কি বৈশিষ্ট্য থাকবে? 1 নাম্বার কি রক্তের ভিতরে যখন আসবে এই যে জমা জমা কিছু অংশ পাওয়া যাবে, অর্থাৎ রক্ত জমে গেলে দেখছেন কেমন হয়, ঠিক আছে? ওই টাইপের কোয়াগুলেটিং ব্লাড পাওয়া যাবে, ঠিক আছে? এটা রক্তের সাথে কি দানাদার আকারে আসতে পারে। কি বলছে এখানে দেখেন, রক্ত ইউরিনের সাথে মিক্সড হয়ে আসবে, প্রস্রাবের শেষ ভাগে আসবে, প্রস্রাবের বর্ণ সামান্য কালচে হবে, প্রস্রাবের সাথে জমাটকৃত রক্তের টুকরা আসতে পারে। তাহলে যদি এইভাবে আসে প্রস্রাবের সাথে জমাটকৃত রক্তের টুকরা আসবে, প্রস্রাব মাংস ধোয়া পানির মতো না হয়ে কিছুটা কালচেটে টাইপের হবে। নেক্সট ওয়ান কি বললাম? হ্যাঁ, জমাট বাঁধা রক্ত আসবে, ঠিক আছে? জমাট বাঁধা মানে কি কোয়াগুলেটিং রক্ত। তাহলে যদি কারো ছোট ছোট রক্তের টুকরা সহ প্রস্রাব হয়
জমাট বাঁধা রক্ত আসে, সেক্ষেত্রে আমরা কি বুঝবো সমস্যাটা কোথায়? ইউরিনারি ব্লাডারে। তার মানে ইউরিনারি ব্লাডারে যদি কোনো প্রদাহ হয় সেটার নাম কি? ইউরিনারি ব্লাডারে প্রদাহ হলে তার নাম কি? সিস্টাইটিস, তাই না? নেক্সট ওয়ান দেখেন, ইউরেথ্রা। রক্ত যদি প্রস্রাবের পরে, ঠিক আছে, ফুটা ফুটা অথবা কি ফিনকি দিয়ে আসে, সরি ফুটা ফুটা আসে অল্প পরিমাণ, ঠিক আছে, ফোটা ফোটা রক্ত আসে কোথায়? প্রস্রাবের পরে, ঠিক আছে, এবং প্রস্রাব করতে যদি জ্বালা পোড়া করে, তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়? ইউরেথ্রাতে, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখেন, প্রোস্টেট গ্ল্যান্ড। প্রস্রাবের পর রক্তক্ষরণ হবে এবং কি পরিমাণে অনেক কম, হয়তো 1 ফোঁটা বা 2 ফোঁটা রক্ত। ছোট বাচ্চার বয়স কত? যদি 6, 4 এরকম হয়, ঠিক আছে, কথা হচ্ছে আমরা যদি ধরতাম এটা যদি সব ছোট বাচ্চাদের হতো, তাই না? সব ছোট বাচ্চাদের এরকম হয়? হ্যাঁ, যদি স্পেসিফিক কিছু পার্সন থাকে তাহলে ওই পার্সনটার কি স্পেসিফিক কোনো প্রবলেম থাকবে, ঠিক আছে। ইন জেনারেল যদি হতো তাহলে কি বলতাম যে এটা কোনো সমস্যা না, ঠিক আছে। বাট যেহেতু সবার হয় না, 1জন বা 2জন বা 3জন হয়, তাহলে যার হচ্ছে তার সাথে রিলেটেড কিছু প্রবলেম থাকবে, ঠিক আছে। হতে পারে কি সে প্যারালাইটিক রোগীও হতে পারে কি শারীরিক মানসিকভাবে অক্ষম, হতে পারে কি সে কোনো আঘাত পেয়েছিল, হতে পারে কি যে সে প্রস্রাব করে ভালো করে পরিষ্কার না হয়ে উঠে আসে। কারণ আমরা জানি কি পুরুষের প্রস্রাবের নালীটা অ্যাটলিস্ট কি অ্যাডাল্টদের যদি 20 সেন্টিমিটার লম্বা হয়, তাহলে বাচ্চাদের 20 সেন্টিমিটার না হলে 15 সেন্টিমিটারের মতো লম্বা হবে, ঠিক আছে। তাহলে পরিষ্কার হতে একটু সময় লাগে, যেই জিনিসগুলো সে জানে না, তাই না? একটু বসে রাখতে হয়। সে কি প্রস্রাব শেষ হওয়ার সাথে সাথে কি উঠে আসতে আসে কিছুক্ষণ সময় কি প্রস্রাব করতে পারে, অথবা কি ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি রিটেনশন, এই জাতীয় কি কোনো প্রবলেম আছে কি না? কোনো না কোনো প্রবলেম তো অবশ্যই আছে, ঠিক আছে। আর মেন কথা কি, যখন আমরা বাচ্চাদের কথা চিন্তা করব তখন কি ওই স্পেসিফিক বাচ্চা নিয়ে আমাকে কি কথা বলতে হবে, ইন জেনারেল কথা বলে লাভ নেই। আমরা এখন যখন বলতেছি তখন কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কার কথা? অ্যাডাল্ট, তাই না? তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি এরকম হয়, রক্ত আসার কথা কিন্তু বলতেছি, কি বলতেছি? রক্ত আসা, হেমাচুরিয়া। যদি বাচ্চার রক্ত আসে তাহলে কিন্তু কি সমস্যাটা এই টাইপেরই হবে। আমরা এখন যেটা বলতেছি সেটা কি, যে রক্ত যদি আসে, রক্তটা কোন জায়গা থেকে আসতেছে? বাচ্চার জন্য, বড়র জন্য, সবার জন্য কিন্তু সেম। যদি রক্তটা কিডনি ডিজিজের কারণে আসে, তাহলে অবশ্যই বাচ্চা হোক বড় হোক কিডনি জায়গায় কি থাকবে? পেইন থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাচ্চা তার সব অভিব্যক্তি কি বলতে পারে না, সেই জন্য বাচ্চা রোগী দেখার সময় কি নিয়ে যায়? একজন অ্যাটেন্ডেন্স নিয়ে যায় সব সময়। শুধুমাত্র বাচ্চা নিয়ে যাওয়া কোনোভাবেই কি যৌক্তিক না, ঠিক আছে। আপনাকে অবশ্যই সাথে একজনকে নিয়ে যেতে হবে যে এই বাচ্চার সাথে কি বাচ্চার সব কন্ডিশনগুলো জানে। এখন বাচ্চাকে যদি আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বাচ্চার উত্তর দিতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? সেই জন্য বাচ্চার সাথে অবশ্যই বাচ্চার মা, বাচ্চার বাবা, বাচ্চার সাথে যে থাকে বাচ্চার অ্যাটেন্ডেন্স অবশ্যই কি নিয়ে যেতে হবে, ঠিক আছে। কারণ আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে কি করা লাগে? জানতে হয় বিভিন্ন জিনিস, তাই না? যদি আমরা না জানি তাহলে কি প্রপার রোগটা ধরা যাবে না, প্রপার রোগ যদি ধরা না যায় প্রপার চিকিৎসা হবে না, মনে রাখতে হবে এটা। ওকে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যদি আসে, এখন কথা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসে বললাম, তাহলে আমরা এখানে বলতেছি যে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসলে কি অল্প পরিমাণ ব্লিডিং হবে, ব্লিডিং কি সবার শেষে হবে 1-2 ফোঁটা ব্লিডিং হবে, তাই না? এখন কথা হচ্ছে যদি একটা মহিলার এই সমস্যা হয়, ঠিক আছে, ব্লিডিং এর পরে সমস্যা হচ্ছে 2-1 ফোঁটা রক্ত পড়তেছে, তাহলে কি মহিলাকে বলবো প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা? ঠিক আছে, কারণ আপনাকে এটা খেয়াল রাখতে হবে, প্রোস্টেট গ্ল্যান্ড যখনই বলছি তখন এটা কাদের জন্য? শুধুমাত্র পুরুষের জন্য। প্রোস্টেট গ্ল্যান্ড নারীদের আছে? বলেন রোহান, প্রোস্টেট গ্ল্যান্ড আছে মেয়েদের? প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় থাকে? অপশন দিব? থোরাসিক কেজে থাকে, ক্রেনিয়াল কেজে থাকে, মানে ক্রেনিয়াল ক্যাভিটিতে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কোথায়? অ্যান্টেরিয়র সাইডে, পোস্টেরিয়র সাইডে? পোস্টেরিয়র সাইডে। পোস্টেরিয়রে কোথায়? ল্যাটেরাল নাকি মিডিয়াল?
শুনেন, মূল প্রশ্নটা কি? যে জিনিস আপনি বুঝতেছেন না ওইটার আনসার করার কি দরকার আছে? যে রোগ আপনি ধরতে পারছেন না সেই রোগের চিকিৎসা করার দরকার আছে আপনার? আপনি অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মানে বুঝলেন, বুঝলাম পেছনের ভাগ বুঝছেন, ল্যাটেরাল মানে কি? অনুমান করে বলবেন না, ঠিক আছে? অনুমান করে বলা যাবে না, না পারলে জিজ্ঞেস করেন, আমি না পারলে বই দেখবো, তাই না? কিন্তু কি অনুমান করে হঠাৎ করে কোনো কথা কি বলে ফেলা যাবে না, যেটা বলে ফেললাম হয়ে গেল, অথবা একটা রোগীর চিকিৎসা দিয়ে ফেললাম হয়ে গেল, একটা কাজ করে ফেললাম হয়ে গেল, এরকম না। আপনি আগে নিজে বুঝেন, নিজেকে প্রশ্ন করেন ক্লিয়ার কাট, যে আপনি কি কাজটা জানেন না জানেন না, আপনি যেটা করতেছেন সেটা কি আপনি বুঝেন না বুঝেন না, ঠিক আছে? যদি না বুঝেন তাহলে শিখে করেন, আপনাকে করতে কেউ মানা করতেছে না, বাট কি শিখে করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, যদি সুপ্রা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে সাথী বলেন? অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে ম্যাডাম বলেন? খাদিজা বলেন ম্যাডাম, where adrenal gland located? জি স্যার বলেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? বলেন হৃদয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কই? জিসান ম্যাডাম আপনি বলেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? আপনি না পারলে তো শাস্তিমূলক ব্যবস্থা আছে। আপনার নেক্সট ক্লাসে পরীক্ষা না এটা? কোথায় থাকে? আমরা পড়াচ্ছি কি এখন? ইউরিনারি সিস্টেম। তাহলে ইউরিনারি সিস্টেমে আমরা জিজ্ঞেস করতেছি প্রস্রাবের মাধ্যমে রক্ত আসবে, তাহলে এটা কিডনি বা কিডনি রিলেটেড বিষয়গুলোই থাকবে। কমন সেন্স কাটাতে হবে, বুঝছেন? কিডনির উপরে টুপির মতো একটা কি গ্ল্যান্ড থাকে, এটা আমরা কি বলি? সুপ্রা মানে সুপিরিয়র, ঠিক আছে? সুপ্রা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। কিডনির উপরে যে গ্ল্যান্ড থাকে সেটাকেই কি বলা হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। এই বেসিক জিনিসগুলো না পারলে কেমনে হবে? সবগুলো জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড, আপনাকে ভুলে গেলে চলবে না। ওকে, তাহলে যদি সুপ্রাঅ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, প্রস্রাবের চাপ দেওয়ার সাথে সাথে কি হবে? ব্লিডিং শুরু হয়ে যাবে। প্রস্রাব বের হওয়ার আগেই কি হবে? ব্লিডিং হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কয়টা জায়গা থেকে দেখলাম? মোটামুটি এই দুইটা জায়গা আমরা সেম যদি ধরি তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জায়গা দেখলাম। যে পাঁচটা জায়গা থেকে যদি প্রস্রাব আসে কারো, তাহলে রক্ত আসে প্রস্রাবের সাথে, আমরা কি বুঝতে পারবো? অ্যাটলিস্ট কি পরীক্ষা ছাড়াই অনুমান করতে পারবো, ঠিক আছে? বাট ডিসিশন নিতে হলে অবশ্যই কি টেস্ট করতে হবে, তাই না? স্যার আপনি বলেন, প্রোটিন ইউরিয়া কাকে বলে? প্রোটিন ইউরিয়া পড়েন নাই ম্যাডাম? প্রোটিন ইউরিয়া কিডনি দিয়ে অস্বাভাবিক মাত্রায় প্রোটিন বা অ্যালবুমিন নির্গত হওয়াকে প্রোটিন ইউরিয়া বলে। তার মানে সহজভাবে প্রোটিন ইউরিয়া বলতেছে কি? ইউরিয়া ইন প্রেজেন্স ইন কি, সরি, প্রোটিন প্রেজেন্স ইন কি ইউরিয়া বা ইউরিন। ইউরিনের সাথে যে প্রোটিনগুলো প্রেজেন্ট থাকে বা ইউরিনের মাধ্যমে যে প্রোটিনটা বের হয়ে যাচ্ছে, একে আমরা কি বলি? প্রোটিন ইউরিয়া। ম্যাডাম বলেন, হোয়াট ইজ সিস্টাইটিস? কিসের প্রদাহ? হ্যাঁ, ভেরি গুড, ইউরিনারি ব্লাডারের প্রদাহ। আপনি বলেন ম্যাডাম, হাইড্রোনেফ্রোসিস কি? বিপিএইচ, বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া কি?
স্যার বলেন বিপিএইচ কি? রোহান, বিপিএইচ। জিসান, বিপিএইচ। স্যার বিটিএস আপনি পড়া দেন বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া। স্যার ওই দেন হ্যাঁ সেটা আপনি পড়া দেন প্রোস্টেট গ্ল্যান্ড যদি কি হয়, বড় হয়ে যায়, এই কারণে যদি প্রস্রাব বা মূত্র নিঃসরণে কি হয়, বাধাগ্রস্ত হয়, প্রবলেম হয়, সেটাকে আমরা বলতেছি বিপিএইচ। ওকে, দেখেন ইউরিনারি সিস্টেম ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, তাই না? এই অধ্যায়ের বিশেষ করে কি সিস্টাইটিস রোগীটা কমনলি আপনারা পাবেন। প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে কি ব্যথা হওয়া, প্রস্রাবের আগে পরে রক্ত যেতে পারে, ঠিক আছে, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, প্রস্রাব সবসময় পড়তে পারে, এই টার্মগুলো কি কমন। কিন্তু এছাড়া আনকমন অনেক প্রবলেম আছে যেগুলোর জন্য আমাদের স্পেশালিস্টরা কি সবসময় বসে আছে। বাট আপনি তো এইগুলো আপাতত কি প্রাইমারিলি দেখতে পারেন। আচ্ছা, পরের অধ্যায় কি আমাদের? আচ্ছা, ইনফেকশন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিজিজ, ঠিক আছে? দেখেন এখানে ইনফেকশন এবং ইনফেকশিয়াস ডিজিজ বলতে কি বোঝানো হচ্ছে? আমরা ইনফ্লামেশনের পরে দুইটা টার্ম পড়ছিলাম, তাই না? ইনফ্লামেশন কাকে বলে মনে আছে? একদম প্রথম অধ্যায় পড়ছিলাম ইনফ্লামেশন কাকে বলে। কোনো সেল ইনজুরি বলেন 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 বলেন, খাদিজা বলেন 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 বলেন। না বলেন যেগুলো সেল ইনজুরি জীবাণু বলেন নিলয় বলেন, ইনফ্লামেশন কাকে বলে? কাকে কি বলে? ইনফ্লামেশন বলে। ইনফেকশন কাকে বলে? অর্থাৎ ইনফ্লামেটরি এরিয়াতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে অথবা ব্যাকটেরিয়া জনিত কারণে যদি কি হয়, ইনফ্লামেশন হয়, তবে সেই ইনফ্লামেশনকে আমরা কি বলি? ইনফেকশন বলি। এখন আমরা কি করতে যাচ্ছি? ইনফেকশন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ। তার মানে আমরা এমন রোগগুলো এখন করতে যাচ্ছি যে রোগগুলোতে কি হয়, যে রোগগুলোর কারণ হচ্ছে জীবাণু, ঠিক আছে? তাহলে এখন আমরা যে রোগগুলো করবো, এই অধ্যায়ে যতগুলা রোগ আছে প্রত্যেকটা রোগ কি কোনো না কোনো জীবাণু ঘটিত কারণেই হবে। ক্লিয়ার এটুকু? তাহলে জীবাণু ঘটিত কারণে যে রোগগুলা হয়, ম্যাক্সিমাম রোগে একটা কমন সিমটম থাকে, সেটার নাম হচ্ছে কি? ফিভার। কি নাম থাকে? ফিভার। তাহলে দেখেন জীবাণু ঘটিত বা ইনফেকশিয়াস ডিজিজে প্রথম এবং প্রধান লক্ষণই হচ্ছে কি? ফিভার, ঠিক আছে? যেটাকে আমরা বলি কি মেডিকেল টার্ম ফিভারের হচ্ছে পাইরেক্সিয়া। কি নাম? ঠিক আছে, তাহলে পাইরেক্সিয়া এবং ফিভার কি একই জিনিস। এই পাইরেক্সিয়াটা যে কারণে হয় সেই কারণের নাম হচ্ছে পাইরোজেন। কি নাম? পাইরোজেন। তাহলে পাইরোজেনের কারণে কি হয়? পাইরেক্সিয়া হয়। আর পাইরোজেন কমার জন্য আমরা যে ওষুধ খাই নাম কি? প্যারাসিটামল। তাহলে দেখেন প্যারাসিটামল শুধু কি করতেছে? পাইরেক্সিয়া কমাচ্ছে, তাই না? কিন্তু পাইরেক্সিয়াটা হচ্ছে কিসের জন্য? পাইরেক্সিয়াটা হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, পাইরেক্সিয়াটা হচ্ছে ইনফেকশনের জন্য। ইনফেকশনটা হয় কিসের জন্য? ইনফেকশনটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল, প্রোটোজোয়া, এদের জন্য কি হতে পারে? ইনফেকশন হতে পারে। তাহলে দেখেন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল এবং প্রোটোজোয়ার আক্রমণে কি হচ্ছে? ইনফেকশন হচ্ছে। ইনফেকশনের কারণে কি হচ্ছে? এই ইনফেকশনের কারণে ফিভার আসতেছে, তাই না?
বা পাইরেক্সিয়া হচ্ছে, পাইরেক্সিয়া কমানোর জন্য আমরা কি খাচ্ছি? প্যারাসিটামল খাচ্ছি। বাট এই যে জীবাণু যাদের কারণে ইনফেকশনটা হচ্ছে, এই জীবাণুগুলাকে যদি আমি না মারি তাহলে কি প্যারাসিটামল শুধু জ্বর কমাতেই পারবে, বাট জ্বর ভালো করতে পারবে না। জ্বর ভালো করার জন্য কি করতে হবে? যে জীবাণুর কারণে জ্বরটা হচ্ছে বা যে জীবাণুর কারণে ইনফেকশনটা হচ্ছে সেই জীবাণুটাকে নিঃশেষ করে ফেলতে হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে জ্বর টাইপের রোগ, আমরা জ্বর মানেই কি বুঝি? ঠিক আছে, জ্বর মানেই চিকিৎসা হচ্ছে কি? অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, মাল্টিভিটামিন, ঠিক আছে, মাল্টিভিটামিন, ভিটামিন সি। জ্বর মানে হচ্ছে কি? এগুলা। তার মানে আপনি জ্বর নিয়ে ফার্মেসিতে গেলেন তো কি প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক, এই দুটো জিনিস কি কমনলি পাবেন। ঠিক আছে, যখনই আপনি জ্বর নিয়ে ফার্মেসিতে যাচ্ছেন তখনই কি আপনার মতো আরেকজন লোক কি দিচ্ছে আপনাকে? অ্যান্টিবায়োটিক দিচ্ছে আর প্যারাসিটামল দিচ্ছে। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে, সে জানুক আর না জানুক, আপনাকে মনে রাখতে হবে যে জ্বর জনিত যতগুলা রোগ আছে সবগুলা রোগেই যদি আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি তাহলে আলটিমেট কি হবে? আমার শরীরে শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই হবে, আলটিমেট আর কিছুই হবে না। কারণ দেখেন, জ্বর আসতে পারে এরকম রোগের অভাব নাই। আমরা যদি সিম্পলি হিসাব করি 10-15টা রোগ তো আমরা এমনি বলতে পারবো। ঠিক আছে, দেখেন পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া। আমার যদি টাইফয়েড হয় কি হবে? জ্বর হবে না? যদি আমার প্যারাটাইফয়েড হয়, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড এই দুইটাই কি ব্যাকটেরিয়াল ডিজিজ। কি ডিজিজ? টাইফয়েডও ব্যাকটেরিয়াল ডিজিজ, প্যারাটাইফয়েডও কি ব্যাকটেরিয়াল ডিজিজ। যদি আমার নিউমোনিয়া হয়, আমার জ্বর হবে না? নিউমোনিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমামই কি ব্যাকটেরিয়া জড়িত কারণ। আমরা পড়ে আসছি না? নিউমোনিয়া জীবাণুর নাম কি বলেন খাদিজা? স্ট্রেপ্টোকক্কাস আর ক্ল্যাপসিলা নিউমোনিয়া, তাই না? এছাড়াও বিভিন্ন রকম কি খাবারের কারণে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে, তাই না? তাহলে আমরা দেখতেছি মূল কারণ কি ব্যাকটেরিয়া। যদি আমার বাত জ্বর হয়, রিউমেটিক ফিভার, তাহলে এটা কি ব্যাকটেরিয়া জড়িত কি জ্বর না? বাত জ্বরের জীবাণুর নাম কি সাথী বলেন? এগুলো পড়ায় নিয়ে আসছি না? কি নাম? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন বা বিটা হেমোলাইটিকাস স্ট্রেপ্টোকক্কাস, তাই না? আমার যদি ডিপথেরিয়া হয়, ঠিক আছে, আমার যদি ডিপথেরিয়া হয়, ডিপথেরিয়া হলেও কি আসবে? জ্বর, আর জ্বর থাকবে। এই ডিপথেরিয়া জ্বরের কি জীবাণুর নাম কি? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এটাও একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমার যদি কি হয়, টিটেনাস হয়, ধনুষ্টঙ্কার, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটাও একটা ব্যাকটেরিয়া। আমার যদি যক্ষ্মা হয়, টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাও কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে এখানে আমরা যে ডিজিজগুলো দেখলাম প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে এটা সত্য, যেখানে কি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এক এক ডিজিজে এক এক ধরনের অ্যান্টিবায়োটিক জীবাণুর উপর ভিত্তি করে। ঠিক আছে, কারণ এখানে একটা জিনিস কমন, যে প্রত্যেকটা রোগে কি আছে? জ্বর আছে। প্রত্যেকটা রোগে কি ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। এখন আমি যদি বলি যে আমার ডেঙ্গু হচ্ছে, কি হচ্ছে? ডেঙ্গু। যদি বলি চিকুনগুনিয়া হচ্ছে, যদি বলি কোভিড-19 হচ্ছে, ঠিক আছে, যদি বলি মাম্পস হচ্ছে, যদি বলি কি চিকেন পক্স, যদি বলি কি স্মল পক্স, যদি বলি কি হেপাটাইটিস এ বি সি ডি ই, ঠিক আছে, এই টাইপের রোগগুলো আমরা বলি, তাহলে এই প্রত্যেকটা রোগে জ্বর থাকতে পারে, জ্বর থাকবে। ঠিক আছে, জ্বরের বৈশিষ্ট্য কিন্তু এরকম না যে জ্বর হলে একদম শরীর পুরো জ্বর আসবে। ঠিক আছে,
জ্বর হলে কি, জ্বর 100°F থেকে শুরু করে 106 বা 105°F পর্যন্ত কি যে কোনো অবস্থায় জ্বর হতে পারে। ঠিক আছে, এখানেও কিন্তু একই, জ্বর একদম শরীর ফেটে আসবে সব রোগে তা না, এক এক পাইরোজনের অ্যাক্টিভিটি কি এক এক রকম। তাহলে চিন্তা করেন এই রোগগুলাতে যদি জ্বর আসে, সেই জ্বরেও কি আমি অ্যান্টিবায়োটিক দিব? ঠিক আছে, এটা কি ভাইরাল ডিজিজ। তাহলে ভাইরাল ডিজিজে যদি আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক কি কোনো কাজ করবে না। ঠিক আছে, এখানে ইনফ্লুয়েঞ্জা হতে পারে, আরও অনেক ভাইরাল ডিজিজ আছে যেখানে কি যদি আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি আলটিমেট কোনো লাভই হবে না। অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে ইউজ করা যায় না, যায় কখন? 5 দিন বা 7 দিন পরে। কেন যায়? কারণ কি ভাইরাসের আক্রমণের কারণে দেহের কি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। ঠিক আছে, বাট ডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক এখানে কি ইন্ডিকেটেড না। আবার আমাদের কি হতে পারে, ম্যালেরিয়া হতে পারে না, ফাইলেরিয়া হতে পারে না, লিশম্যানিয়াসিস হতে পারে না। ঠিক আছে, এখন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, লিশম্যানিয়াসিস, তারপর আমরা যদি বলি কি হেলমেনথিয়াসিস, এই টাইপের রোগগুলা যদি আমাদের হয়, এখানেও কি আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিব্যাকটেরিয়া ড্রাগ দিব? প্রত্যেকটার জন্য ড্রাগ আলাদা। এখানে প্রত্যেক ক্ষেত্রে কি জ্বর, ম্যালেরিয়া জ্বর হয় না, ফাইলেরিয়াতে জ্বর হয় না, প্রত্যেকটা ক্ষেত্রেই কি জ্বর আসবে। তার মানে জ্বর বৈশিষ্ট্যপূর্ণ, এক একটা জ্বর এক এক রকমের, এক একটা জ্বরের বৈশিষ্ট্য এক এক রকমের। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, জ্বরের লক্ষণ দেখে জ্বরটাকে চিনতে হবে যেটা কি জাতীয় জ্বর। যদি আমার মামস হয়, যদি আমার মামস হয়, আমার যদি ডেঙ্গু হয়, তাহলে দুইটা রোগী আজকে আপনার কাছে আসছে, একজনের মামস আছে, আরেকজনের কি ডেঙ্গু আছে। তাহলে এই দুইটা, আবার আরেকজন আসছে, তিনটা রোগী, আরেকজনের কি আসছে ধরেন টাইফয়েড। তাহলে এই তিনটা রোগীকে আপনি দেখে 3 ধরনের চিকিৎসা দিতে হবে, নাকি কমনলি আসলে অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে, মুখস্থ ওষুধ জিম্যাক্স, গ্যাস্ট্রিকের ওষুধ একটা, প্যারাসিটামল একটা, ভিটামিন একটা, জান। ঠিক আছে, শিশু থেকে বাচ্চা সব। দেখেন আপনার যখন মামস হবে তখন কি হবে, মামস কোথায় হয়, কেন গলায় মামস হয়, অন্য জায়গায় হলে কি হতো? মামস হচ্ছে কি প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফ্লামেশন বা ইনফেকশন। প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফ্লামেশনকে মামস বলে। ঠিক আছে, এখন কথা, প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে, প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোথায় থাকে? আপনারা মনে করছেন যে অ্যানাটমি ফিজিওলজি আপনাদের আর জীবনও লাগবে না, না? আচ্ছা দেখেন, মূল কথায় আসি এখন। নেক্সট ক্লাসে আপনাদের কাজ হবে ইউরিনারি সিস্টেমে যা আছে পুরোটা পড়ে আসা, আর এই সিস্টেমের জন্য একটা কাজ করে নিয়ে আসা। এই সিস্টেমের জন্য কি 15টা ভাইরাল ডিজিজ আপনারা লিখছিলেন কি অ্যাসাইনমেন্ট? আচ্ছা, যদি না লিখে থাকেন আবার লিখবেন। ঠিক আছে, 15টা ভাইরাল ডিজিজের নাম এবং ওই ভাইরাসের নাম লিখবেন এবং মুখস্থ করবেন। 15টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম এবং ওই ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবেন। ঠিক আছে, এরপরে 5টা প্যারাসাইটিক্যাল ডিজিজের নাম এবং প্যারাসাইটের নাম, আর 5টা ফাঙ্গাল ডিজিজের নাম, ফাঙ্গাসের নাম। ঠিক আছে, টোটাল কয়টা হলো? 15 15 30, 5 5 10, 40টা রোগের নাম এবং তার কি জীবাণুর নাম। কারণ লক্ষণ কিছুই না, শুধু নাম এবং জীবাণুর নাম। ক্লিয়ার? এটা হবে আপনাদের নেক্সট ক্লাসের কাজ। ঠিক আছে, লিখবেন কিভাবে? চার্ট করে, ঘর টেবিল করে। ঠিক আছে, এক পাশে লিখবেন রোগের নাম, এক পাশে কি জীবাণুর নাম।
ক্লিয়ার এটা? ঠিক আছে, নেক্সট ক্লাসে মানে মাঝখানে সময় আর একদিন, এটা লিখতে কতক্ষণ সময় লাগতে পারে? 30 মিনিটে লিখে দেখাতে পারবেন? ঠিক আছে, সমস্যা নাই, এটা আগে লিখে নিয়ে আসেন। তারপর দেখেন আপনারা অলরেডি পড়ে আসছেন অনেকগুলো রোগ, তাই না? যদি প্রথম থেকে হিসাব করে ঘুরেন তাহলে কি কাছাকাছি চলে আসবে। ওকে, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? ব্যাকটেরিয়া তো ওইটাই, স্কারলেট ফিভার বা স্টেপ থট, এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াটার কারণে। ঠিক আছে, যখন ওই ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট আমরা ভালো করে করছি না তখন এটা বিভিন্ন জয়েন্টে কি অ্যাটাক হচ্ছে। তাহলে জিনিস একই না? ঠিক আছে, একটা হচ্ছে ক্রনিক আর একটা কি অ্যাকিউট। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এই দুইটা কাজ করে নিয়ে আসবেন। 1 নাম্বার ইউরিনারি সিস্টেমের কমন ডিজিজগুলো চিনা, ঠিক আছে, সংজ্ঞা সহ। ইউরিনারি রিটেনশন কি, ইউরিনারি কি, ইনকন্টিনেন্স কি, এগুলোকে মুখস্থ করে আসতে হবে। আর এই অধ্যায়টা আমরা পড়াবো, বিশেষ করে ফিভারটা, কিন্তু তার আগে আপনার লাগবে কি এই ফিভার রিলেটেড রোগগুলার নাম এবং জীবাণুর নাম। ঠিক আছে।